বছরের শুভেচ্ছা সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আমন্ত্রণ বিশ্ব বাংলা আয়োজন কৃতিকায়। আমি আপনাদের সাথে রয়েছি নিউ জার্সি থেকে ফারহানা হোসেন। বিশ্ব বাংলা মানেই বাঙালি হয়ে বাংলা দেখুন, বাঙালিকে ভালোবাসুন। এছাড়াও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুকে, বিশ্ব বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন কানাডা হতে সাহিত্যিক ও কবি রোকসানা পারভীন ও বাচিক শিল্পী ফারজানা রোজি। আপু, হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। ভালো আছি। হ্যাঁ, দুজনকেই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে যে নতুন বছর আমরা আবার নতুন ভাবে শুরু করলাম। 2020 তো আমাদেরকে খুব কষ্ট দিয়েছে মানে খুব আমরা কেউ আনন্দে ছিলাম না। আমাদের অনেক মানুষ, আমরা প্রিয়জনকে হারিয়েছি। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কষ্ট। আবার 2021 দেখি কি আছে আমাদের জীবনে, নতুন করে সব শুরু হোক। আমি চলে যাব রোকসানা পারভীন, কবি ও সাহিত্যিক আপুর কাছে এখন। আম, আপু, কেমন লাগছে বছরের প্রথম দিকটা? আজকে তো 3 তারিখ। কেমন ছিলে 2020-তে, বলো। আসলে 2020 এটা তো একটা ভয়াবহ বছর গেল। এরকম বছর তো আসলে আম, কেউই দেখি নাই আমরা, সারা বিশ্ব যেখানে লকডাউন হয়ে গেছে। আহ এটা আসলে বিভীষিকাময় একটা বছর গেল। ইভেন এতগুলো দিন ধরে সবাই ঘরে আটকে ছিলাম, ঘরে আটকে আছি এখন পর্যন্ত অনেকেই। তো নতুন বছরের কথা, পুরানো বছরের কথা আর মনে করতে চাই না। আর আশার সংবাদ যে আহ, বছরের শেষেই আমরা ভ্যাকসিন ভ্যাকসিনের দেখাটা পেয়েছি। জানি না কতক্ষণে এটা ইমপ্লিমেন্ট হবে সবার জন্য। কিন্তু তারপরেও শুরু হয়ে গেছে দেয়া। তো এটা একটা খুবই আশার কথা। আর বছরের শুরুটা খুবই ভালো কাটছে, কারণ সবাই সবাইকে এত উইশ করছে এই বছরটায়। যেন নতুন একটা জীবন পেয়েছি আসলে, যে বেঁচে আছি, এটা অনেক বিশাল কিছু। আহ, এত এত মানুষ, মানুষের মৃত্যুর ভিড়ে আমরা যে বেঁচে আছি, সুস্থ আছি এখন পর্যন্ত, এইটাই আর কি। আর নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক শুভকামনা। এটাই হচ্ছে আমাদের চরম পাওয়া, যে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। ধন্যবাদ আপু। উম, আমারও একই, তুমি যেরকম বলেছো। তুমি যেহেতু কানাডা আছো, আমি আমেরিকায় আছি। লাখ প্রচুর মানুষ মারা যাচ্ছে। কালকে পর্যন্ত আমেরিকাতে আহ, এই লাস্ট মান্থে আমাদের 80,000 মানুষ মারা গেছে। মানে খুবই, 3.5 লাখ মানুষ মারা গেছে। সেই বছরটা আসলে আমরা ভালো থাকি কেমনে? চেনা অচেনা, জানা অজানা, বাংলাদেশ বলো, আমেরিকা বলো, কানাডা বলো, বিশ্বের সবখানে খুব খারাপ অবস্থা। কিন্তু আমরা উইশ করছি 2021 যেন আমাদের ভালো যায় সব। হ্যাঁ, কানাডাতেও ভয়ঙ্কর অবস্থা এখন, কারণ প্রথম ওয়েভে যতটা না এফেক্টেড ছিল, এখন তার চাইতে অনেক কঠিন অবস্থায় আসলে। দেখা গেছে আগে হয়তো প্রতিদিন 300 থেকে 400 মানুষ এফেক্টেড হয়েছে, বাট এবারে দেখা যাচ্ছে 3,000, 3,500-এর উপরে চলে গেছে, প্রতিদিন যাচ্ছে সংখ্যাটা। তো আসলে আমরা জানি না যে আমরা কতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবো, বা কে কেমন থাকবো। তারপরেও আমরা সবাই আশা করি যে হ্যাঁ, আমরা ভালো থাকবো, নতুন একটা দিনের প্রত্যাশা আমরা সবসময় করি আসলে। সেটাই আপু, আমরা সবাই প্রার্থনা করি যে আমরা আবার নতুন বছর সূচনাতে সবাই ভালো থাকবো। প্রিয়জন হারানোর বেদনাটা লিস্ট যেন আমাদের কমে আসে সবাই জীবন থেকে। হ্যাঁ, তা আপু, আমি এখন তোমার কাছে সাহিত্য নিয়ে, সুখ দুঃখ তো আছেই সবার জীবনে, তারপরে তো আমরা বেঁচে থাকার জন্য কিছু না কিছু করি। সাহিত্য নিয়ে কাজ করি, কেউ কবিতা নিয়ে কাজ করি, যার যেটা ভালো লাগে। এখন তোমার কাছে আমি কিছু সাহিত্য প্রশ্ন নিয়ে আসি যেহেতু তুমি সাহিত্যিক, কবি একাধারে, সবকিছুই। কোন ভাবনা বা মানসিকতা থেকে প্রবাসে লেখালেখি করো? আহ আসলে তো লেখালেখি জিনিসটা ছোটবেলা থেকেই ছিল মধ্যে। কিছু লিখতামই যখন থেকে
বুঝতে শিখেছি ক্লাস 4-5 থেকে, তখন থেকে লিখতাম। তো এই লেখা পড়াটা ছিল অনেক বেশি আসলে, তখন তো পড়তাম অনেক। আম, তো তারপরে বিভিন্ন সময়ের প্রয়োজনে নিজের ব্যস্ততায় আসলে লেখা বা আবৃত্তি করা ওইভাবে হয়নি, বেশ দূরে ছিলাম। তারপরে যখন প্রবাসে এলাম 10-11 বছর প্রায়, তো তখন থেকে মনে হচ্ছিল যে আসলে কিছু লেখা দরকার, কিছু লিখি বা লিখলে যদি নিজের মনে কিছুটা শান্তি পাই। যে অনেক সময় দেখা যায় একাকিত্ব থেকে লেখা, বা অনেক সময় দেখা যায় যে সময়ের প্রয়োজনের থেকে লেখা বা সময়ের দাবি থেকে লেখা, right? যে যখন যেভাবে থাকি, যে জিনিসগুলো উঠে আসে অনুভূতি থেকে, ইভেন আমার মাঝে মাঝে মনে হয় যে যেহেতু আমরা কানাডায় আছি বা আমেরিকায় আছি, যে যেখানে থাকি না কেন, আমাদের সংস্কৃতির সাথে বাংলাদেশের সংস্কৃতির একটা পার্থক্য আছে। তো আমরা যদি কিছুটা হলেও এখানকার ভালো দিকগুলো তুলে ধরতে পারি, বাংলাদেশে যাতে বাচ্চারা বাচ্চাদের মধ্যে সেই জিনিসগুলো যদি কিছুটাও দিতে পারি, একজন বাবা মাও যদি এখান থেকে কিছু আহ, নিতে পারেন, তো এটা আমাদের জন্য অনেক পরম পাওয়া হবে আসলে। তো সেখান থেকে আসলে কিছু কিছু লেখা আসলে শুরু করা। খুব ভালো বলেছো, সেটাই আপু, যে লেখাটা আসলে কিছু একাকিত্বের থেকে হয়, কিছুটা নিজের জীবন থেকে প্রয়োজনে। তা তা আমার তোমার কাছে সেকেন্ড প্রশ্ন হলো, মানে দ্বিতীয় প্রশ্ন হলো, লেখালেখির জগতে একজন লেখকের জনপ্রিয়তা মানদণ্ড কি হওয়া উচিত মনে করো? আহ আসলে আমাদের যারা বিখ্যাত হয়ে গেছেন বা জনপ্রিয়তার শীর্ষে আছেন এখন পর্যন্ত, যারা আছেন, যারা লিখে গেছেন, যারা লিখছেন, একটা ভালো মানের লেখাই হচ্ছে লেখার মানদণ্ড হওয়া উচিত। আর পাঠক যেটাকে বুঝতে পারবেন, যেটাকে নিজের সাথে একাত্ম করতে পারবেন, সেই জিনিসগুলো, সেই লেখাকে আমার মনে হয় যে লেখার মানদণ্ড হতে পারে। আর সাহিত্যিক বিচারে আমরা আসলে না যাই, আমরা অত ভালো সাহিত্যিক হতে পারিনি, বা আম, এখনো অনেক পড়ার বাকি আছে, অনেক জানার বাকি আছে আমাদের। তো আমার কাছে মনে হয় যে আমাদের পরিবেশ পরিস্থিতিকে সুন্দরভাবে উপস্থাপন করা একজন পাঠকের মনে, একজন মানুষের মনের যেটা স্থান করে নিতে পারে, সেটাই হয়তো ভালো সাহিত্য হিসাবে প্রকাশ করে। খুব সুন্দর বলেছে আপু। এটাই এটাই আসলে আমরা এখনো ভালো সাহিত্যিক হয়ে উঠতে পারিনি, যেটা সত্যি কথা, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরাও পারবো। আমাদের আসলে প্রবাসে জীবনে সময়টা খুবই কম, মানে বাচ্চা দেখে সংসার করে নিজেরা জব করে, যে আমি সবাইকে এপ্রিসিয়েট করি, আমার নিজের বেলায় আমি বলি যে আমি তো বুঝি কি কষ্ট, যে অতটুকু সময় বের করা, সারাদিন জব করার পরে বা সংসার করার পরে কি লিখবো আপু, আমার হয় এটা মাথায় কিছু থাকে না তখন। যে তুমিও তো স্কুলে কাজ করো আমার মতো, আমিও স্কুলে, আজকে যে বাচিক শিল্পী আছে ও কিন্তু স্কুলেই কাজ করে, তা তখন তো বুঝতে পারো যে কি কষ্ট, যে বাসা ওখানে বাচ্চাদের সাথে থেকে আবার এখানে বাচ্চাদের সাথে থাকা, যেটা সত্যি কথা। তোমার কাছে আপু আমি আবার আসবো, আমি এখন চলে যাচ্ছি ফারজানা রোজির কাছে। ফারজানা রোজি উনি বাচিক শিল্পী, উনি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। কেমন আছো আপু তুমি? হ্যাপি নিউ ইয়ার। ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার। ভালো আছি। আহ তুমি ভালো করোনাকালে আছো আপু, তো? আমি ভালো আছি আপু, আমি ভালো আছি। তোমাকে দেখে, তোমাদেরকে দেখে আরো ভালো লাগছে, যেটা সত্যি কথা, ভীষণ ভালো লাগছে। বছরের প্রথম দিন, মানে প্রথম দিন না, আমার প্রথম লাইভ বছরে এটা, যেহেতু আমি 25 তারিখে একটা করেছি। আমার খুব ভালো লাগছে তোমাদেরকে কাছে পেয়ে, বরাবরের মতোই। আপু, করোনা কালে কি নিয়ে ব্যস্ত দারুণ, এটা আছো? আসলে অনেক ভালো লাগার অনেক দূরে কিন্তু দূরে না, খুব কাছে। সেটাই, তোমাদের সাথে আমার এমনি কথা হতো যে কি করব না করব, কিন্তু আজকে তোমাদেরকে ভার্চুয়ালি কাছে পেয়ে সত্যি আমার অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আমার তো সকাল, মনে হচ্ছে যে সকালটা আরো সুন্দর হয়ে গেছে আমার জন্য। এখন সুন্দর সুন্দর কথা শুনবো, কবিতা শুনবো, ওটাতে আরো মন উৎফুল্ল হয়ে গেছে, যদিও মন খারাপ থাকার কোনো কারণ নেই। তা আপু, করোনা কালে কি কি নিয়ে আছো বা কি নিয়ে ব্যস্ত আছো, একটু বলো আমাকে। করোনা কালে, করোনাটা তো আসলে খুব ভয়ঙ্কর একটা বিষয়। প্রথম তো সবাই আমরা যথেষ্ট ফ্রাস্ট্রেশনের মধ্যেই ছিলাম।
এখন ব্যস্ততার যে জায়গাটা সেটা হচ্ছে যেহেতু স্কুলের সাথে আছি, তাই স্কুলকে নিয়েই কাজ হচ্ছে। স্কুলটার অনলাইন ক্লাস, স্কুলের বাচ্চাদের অনলাইনে তাদের সাথে যোগাযোগ, এইভাবেই সময়টা যাচ্ছে। স্কুল কি তোমাদের মানে ক্লাস হচ্ছে নাকি অনলাইনে করছো? অনলাইনে ক্লাস, অনলাইনেই অনলাইন। সারাদিনই ওদের সাথে থাকতে হয়। হ্যাঁ। মানে ওই করোনাকালীন টেনশন থেকে মুক্ত থাকার জন্য দুবেলা করে ক্লাস নেই, ওদের সাথে যতটা থাকি ততটাই ভালো লাগে। এই জন্য সেটাই। এক বেলার পরে আরেক ভালো। বেলা। তাহলে এখন কিছু কবিতা নিয়ে প্রশ্ন আসি তোমার কাছে, যেহেতু তুমি বাচিক শিল্পী, যে তোমার সাথে তো সেটা নিয়ে কবিতা কবিতা নিয়ে কথা বলতে হবে। কবিতা তো ভালো লাগা আমাদের, কবিতা আমাদের জীবনের কথা বলে, কবিতা বাঁচতে শিখায়, কবিতা ভালোবাসতে শিখায়, কবিতা আমাদের বাঁচার অবলম্বন আমি মনে করি। না না, এটা একদম সত্যি কথা। কবিতা কিভাবে প্রভাবিত করে তোমাকে বলো? ভীষণ ভাবে, ভীষণ ভাবে। মনে হয় বেঁচে থাকার একটা, ভালোভাবে বেঁচে থাকার অন্য একটা মাধ্যম কবিতা। আর সাধারণত দেখা যাচ্ছে আমরা কেউ বাচিক শিল্পী বা লেখক হই বা না হই, জীবনের প্রত্যেকটা পার্টের সাথে আমরা প্রতিদিন কোনো কিছুর উপমা দিতে গেলেও কিন্তু কবিতাটাই কিছু না কিছু আওড়াতে থাকি। মানে কবিতা বলা হয় না এমন কোনো মানুষ আমার মনে হচ্ছে এই পৃথিবীতে নাই। যে কোনো একটা কিছুর সেটাই। উদাহরণ দিয়ে কবিতা আমি হয়। তো সবসময় বলি যে কবিতা বাঁচতে শিখায়, কবিতা ভালোবাসতে শিখায়, কবিতা হ্যাঁ, মানুষকে কাছে পাওয়ার একটা যে আকুতি আমাদের, যে আমরা মনের যে ভাব প্রকাশ মনের ভাব প্রকাশ, এটাই খুব ভাবে। একমাত্র মাধ্যম। হ্যাঁ, গান ভালো না, লাগে, সেটা এই অন্যভাবে। কবিতা আমাকে এতটাই প্রবাহিত করে যে আমার স্কুলে বাচ্চাদের যে অনলাইন ক্লাস হচ্ছে, এখানে আমি পোয়েম রিসাইটেশন কম্পিটিশন কিংবা আবৃত্তি কম্পিটিশন, এটা স্কুলে ইয়ারলি থাকে। এই করোনাকালীন সময়ের জন্য যেহেতু স্কুল বন্ধ, আমি কিন্তু অনলাইনে ওদের এই প্রোগ্রাম গুলো করাচ্ছি, স্কুল বেস। খুবই ভালো। এবং তারা ভীষণ মজা করে করছেও। ভীষণ ভালো। তা তুমি এখন আমাদেরকে কি শোনাবে? তোমার পছন্দ মতো আমাদেরকে একটা আবৃত্তি করে শোনাও। আচ্ছা, যেহেতু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরটাও ছিল 2020, স্বাধীনতার একটা মাসও চলে গেল খুব রিসেন্টলি। আমি প্রথমে একটা দেশাত্মবোধক কবিতাই পড়ছি, শিকদার আমিনুল হকের নেকড়ের মুখ থেকে। এই কবিতাটা আমি এখন পড়ব। মাতৃভূমি, মাইল মাইল সবুজের দুঃখী হে আমার স্বদেশ, কি করে তুমি লুকিয়ে রেখেছিলে ছুরি সারানো এই ঘাতককে তোমার ছোট্ট অন্তঃপুরে? যে বিশ্বাস আজ জড়পিণ্ড, কাকে আমি কবর দিলুম, দিলুম তাদেরও যারা ইতিহাসের যোগ্য নয়। আমি যে গ্রামটি ছেড়ে এসেছি, সেখানে রহিম আলীর দাওয়ায় আজ বুটের কামার্ত দাগ। নিকোনো উঠোনে হৈমবালার জরাগ্রস্ত পিতা রৌদ্র ও স্মৃতির মাছি তারায় ডানা ভেঙে দিয়ে মেয়েটিকে পাখির মতো উড়িয়ে দিয়েছে বর্বরেরা। সেই থেকে তার লাল শাড়ির টুকরো উঠছে অর্জুনের গাছে। আমি যে গ্রামটি ছেড়ে এসেছি, সেখানে নৌকার মাঝে মকবুল নেই, শুধু তার নৌকোটি স্বচ্ছ রাত্রির তারার নিচে এখনো জোয়ারের শব্দে দোল খায়। যে নকুল লালনের গান গাইত, সে তার বৈভবের একতারাটি নিয়ে নিরুদ্দেশ। চেনা জানা আরো কত শত মানুষেরা কোথায় আছে জানি না। সিরাজুল শুনলাম সেনানিবাসে, অন্তিম দিনগুলোতে সে আবার শিশু হামাগুড়ি দিয়ে চলে। এক অজগর গিলছে সবকিছু, নিস্তব্ধতাকে ভাঙছে শুধু জানোয়ারের কামান আর শহরের পতন। কিন্তু শেষ নয় হে মাতৃভূমি, এই ধর্ষিত দেশ থাকবে না অনাসক্ত আর স্থির আতপ্ত বাতাসে। নেকড়ের মুখ থেকে একটি হরিণ ছানাও অতর্কিতে মুক্ত হয়ে যায় শুনেছি। দেশও হবে,
আমার বাংলাদেশ। ধন্যবাদ। ভালো লাগলো। এখন আসলে স্বাধীনতা মাস গেল, খুব ভালো হয়েছে যে মানে এরকম একটা কবিতা আবৃত্তি তুমি শুনিয়েছো। এখন আরেকটা আবৃত্তি শুনতে চাই তোমার কাছে, দেন আমি আবার ওই আপুর কাছে যাব, রোকসানা আপুর কাছে। আমি রুবি রহমানের একটা কবিতা পড়তে চাচ্ছি, মানুষের গল্প। ছেলেবেলায় কি অপরূপ ছিল এই জীবন। হাওয়া একটু দুলিয়ে দিলেই হীরের টুকরোর মতো ঠিকরে বেরুতো আলো। একটু হেসে ফেললেই চারদিকে জ্বলে উঠত রোদ। ভালোবাসি বললে ছলছল করে উঠত পৃথিবীর সবগুলো নদী। কেউ এসে হাত ধরে দুটো কথা বলেছে কি, গ্রহ নক্ষত্রে তুলকালাম সংকেত ছুটে যেত। মানুষের চোখে তাকালে চৈত্রের স্বচ্ছ নীল আকাশ টলটল করে উঠত। কাগজের উপর কলম ধরলেই ফোয়ারার জলের মতো উছলে উঠত শ্বেত রক্তহীন ফুটফুটে শব্দ। এই নেড়ে ওঠা হিরে আর নেচে ওঠা আলো নিয়ে বেশ তো চলে যাচ্ছিল আমার, কিন্তু গল্পের সেই কাঠুরের মতো কি করে যেন আমারও শ্রুতির ভেতরে জেগে ওঠে অন্য এক শ্রুতি। মানুষের কথার ভেতরে আমি শুনে ফেলি আর এক কথার ঝনঝনানি। মানুষের হাসির মধ্যে কখনো কখনো ঝলসে উঠতে দেখি ঘৃণা। যখন সে এসে বলে ভালো আছি, আমি শুনে ফেলি ভেতরের হাহাকার। আমার কুশল জানতে চাইলে আমি সভয়ে সাপের ফুঁসে ওঠা দেখি। মানুষের সংঘ গড়ে তুলতেই শুনতে পাই দলছুট পায়ের দুদ্দার শব্দ। কোমল সুঘ্রাণ শব্দের জন্য আমি কলমের কাছে করজোড়ে থাকি। আমার হাত ফেটে বেরিয়ে আসে পচা রক্ত পুঁজ। আমি করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলে মানুষ তার হাত ঢুকিয়ে ফেলে তলহীন গোপন পকেটে। আমি তাহলে কার কাছে যাব? আমি কি বৃক্ষের কাছে যাব মানুষের গল্প নিয়ে? আমি তো মানুষকে অরণ্যের রোমাঞ্চিত সবুজের গল্প শোনাতে চেয়েছি। এক পৃথিবী মানুষ বুকে নিয়ে আমি অরণ্যের দিকভ্রষ্ট হতে গেছি। হৃদয় নিয়ে মানুষ তো মানুষের কাছেই ফিরে আসে। আমি তাহলে কার কাছে যাব? ধন্যবাদ। সুন্দর আপু, খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। আমি তোমার কাছে আবার ফিরে আসব। আমি এখন চলে যাচ্ছি আমাদের কবি রোকসানা পারভীন শিমুলের কাছে। হ্যাঁ আপু, আবার তোমার কাছে আসলাম। কবিতা শুনছিলাম আমরা। আহ অনেক হ্যাঁ, কমেন্ট ফারজানা দেখতে আপার পাচ্ছি। কবিতা, হ্যাঁ বলো ফারজানা আপু, আপার বলো। কবিতা মুগ্ধ হয়ে শুনছিলাম, এত সুন্দর আবৃত্তি। মনটা হ্যাঁ ছুঁয়ে যাচ্ছিল আসলে। খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো লাগতো। আবৃত্তির কথাগুলো ভীষণ সুন্দর। ও আজকে চয়েস করেছে খুব সুন্দর সুন্দর কবিতা। এখন আমি তো আসলে জানি না, আমি দেখছি এখন। আপু তোমার কাছে আমি তাহলে আবার আসলাম যে ইদানিং বাংলা সাহিত্য চর্চার ব্যাপক ব্যাপক প্রসার লক্ষণীয়। এক্ষেত্রে ফেসবুক সাহিত্য আড্ডা বা ঘরোয়া অবদানকে কিভাবে মূল্যায়ন করতে চাও তুমি, বলো। আহ আসলে ফেসবুকে লেখালেখিকে অনেকেই হয়তো পছন্দ করেন না, মনে করেন যে ফেসবুক সাহিত্যিক বা ফেসবুক কবি। অনেক সময় শোনা যায় মন্তব্যগুলো আসলে। কিন্তু আমার মনে হয় ফেসবুক বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে যেখানে কবিতাগুলো প্রকাশ পাচ্ছে, প্রকাশ হচ্ছে, আড্ডা হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। কারণ আমরা যখন লিখছি, আগে দেখতাম যে আমরা একটা লেখার পরে বা একটা বই বের করার পরে হয়তো বা পাঠকের আলোচনা সমালোচনা গুলো কিন্তু আমরা দেখতে পারতাম না। তাদের প্রতিক্রিয়া গুলো কিন্তু সেভাবে আসতো না যদি কেউ একটা পত্রিকায় সমালোচনাটা না দিতেন বা আম, প্রশংসাটা না করতেন, তাহলে আমরা তার বুক রিভিউটা দেখতে পারতাম না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যখন যে লিখছে, সে কিন্তু তার কবিতাটা তার ওয়ালে পোস্ট করছে বা যে কোনো কবিতার গ্রুপ গুলোতে পোস্ট করছে। আমি এরকম বেশ কয়েকটা গ্রুপে আছি এবং সেখানে অ্যাডমিন হিসেবে কাজ করছি। তো কবিতা দেখা বা
গল্পগুলো দেখার সুযোগ কিন্তু অনেক বেশি। ইভেন যেখানে আমার মনে হয়, আমার যেটা মনে হয় যে একটা লেখা বা কবিতায় যদি সঠিক সমালোচনাটা আসে বা প্রশংসাটা আসে, তবে সেই কবি বা সাহিত্যিককে অনেক দূর পর্যন্ত এগিয়ে দেওয়া যায়। আসলে যারা আমরা নতুন লিখছি তাদের জন্য কিন্তু আলোচনা বা সমালোচনাটা কিন্তু খুব দরকার আসলে। তার ভুলগুলো কি হচ্ছে বা কিভাবে লিখলে একটা ভালো কবিতা আসতে পারে নিজের কলম থেকে। আর পড়ার তো কোনো বিকল্প নেই, আমাদের বই পড়ার অভ্যাসটা কিন্তু অনেক অংশেই কমে গেছে আমাদের ডিভাইসের যুগে। তো আলটিমেটলি আমাদের হাতে যখন একটা ডিভাইস আসছে বা ফেসবুকটা আছে, তখন কিন্তু আমরা অনেকের লেখা সহজেই দেখতে পারছি। ইভেন পড়ার অভ্যাসটা কিন্তু এখান থেকেও কিছুটা কিন্তু হচ্ছে আসলে। তো আমি বলবো যে এটাকে পজিটিভ দিকে নেওয়াটা যুক্তিসঙ্গত আসলে হ্যাঁ যারা লিখছেন। না, সেটাই যে অনেকে বলে যে হ্যাঁ এখানে লিখছে, লিখে টাইম পাস। এটা হলো ওদের জন্য যারা হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমরা যারা লেখালেখি করছি বা করব বা চলছে অনেকদিন থেকে, আমাদের জন্য কিন্তু ফেসবুক একটা বড় মাধ্যম আপু। মানে তোমার অবশ্যই। এই হ্যাঁ, দেখো, আমরা আমরা একটা বই বের করছি, তখন কিন্তু পাঠকের যে মন্তব্যটা, সেটা কিন্তু আমরা নিজেরা শুনতে পাচ্ছি না, হয়তো পিছে কি বলছে। তুমি একটা লেখা লেখো, কেউ যদি পড়ে ঠিক মতো, যদি পড়ে, অনেকে হয়তো না পড়েই বলছে যে চমৎকার, বা কেউ যদি ঠিক মতো পড়ে, কিন্তু সে কিন্তু ওখানে সুন্দর একটা কমেন্ট তোমাকে, তুমি বুঝবে যে তোমার লেখাটা সে পড়েছে। তা ওটা আমাদের অনেক বড় পাওয়া। মানে আমি কিন্তু পজিটিভ অনেক, আমার মতো হয়তো অনেকেই পজিটিভ যে ফেসবুকের সাহিত্য চর্চাটা। যেমন আমি কালকে একটা লেখা দেখছিলাম, একজনের লেখাটা তেমন ভালো আসলে আমার লাগে নাই, বা অতটা ভালো মানের লেখা ছিল না লেখাটা। তারপরে দেখলাম যে অনেকেই কমেন্ট করেছেন সেখানে যে অনবদ্য, চমৎকার, অসাধারণ এই টাইপের। তো আমি তখন অ্যাডমিন প্যানেলে গিয়ে একটু বললাম যে আমরা যদি একটা লেখাকে এভাবে বলি, অনবদ্য, অসাধারণ, তাহলে সেই লেখক বা কবির মনে হয় পায়ে কিছুটা কোড়াল মারা হয়ে গেল আসলে। তো এভাবে না বলে যেটা যেমন লাগবে সেটাই বলা উচিত আসলে, যে যাতে সে তার ভালো হয়েছে বা কবিতাটাকে ইমপ্রুভ করতে পারে বা তার লেখার মানটাকে আরেকটু চেষ্টা করে যেভাবে করার হুম, জন্য। নিশ্চয়। ঠিকই বলেছো। অনেক সময় হয় কি যে হয়তো আমরা অনেক সময় বলি না, কোন একটা কারণে হয়তো কবি অনেক, সবাই সবভাবে নিতে পারে না, হয়তো তার লেখাটা ইনবক্সে কিন্তু বলা যায় যে হ্যাঁ এটা এটা করলে একটু ভালো হয়। মানে একদম ওপেন না বলে ইনবক্সে বলেও কিন্তু একটা ভালো দিক এটা, না, যে ওপেন না, জিনিসটা যদি তার লেখাটা আমার ভালো লাগলো, বা আমি সুন্দরভাবে না না, কিন্তু বলতে পারি যে হ্যাঁ, আপনার হ্যাঁ কবিতাটা আমার ভালো সুন্দরভাবে, হ্যাঁ, লেগেছে, বাট হুম আমার মনে হুম, হয় যে এখানটায় আমরা কিছুটা এই জায়গাটা কিছুটা চেঞ্জ বাক্যগুলো করতে, একটু, বা হ্যাঁ তাকে ঠিক ওই অসাধারণ শব্দটা না ইউজ সেটাই, করাটা মনে হয় বেটার, যে তাহলে সে সেটাই বুঝতে পারবে না যে তার কবিতাটা আসলে অতটা আসলে যে কি ভালো হয়েছে, হয়নি হ্যাঁ বা কি বুঝতে হয়েছে পারে না। বুঝতে পারবে না। সুন্দর বলেছো, হ্যাঁ। ওটাই আসলে, যারা নতুন, আরো নতুন, আমরাও নতুন, কিন্তু আরো যারা নতুন লিখছে তাদের অবশ্যই। জন্য, হ্যাঁ তাদের জন্য খুবই একটা ইয়া। আহ আপু, করোনা মহামারীতে আমরা আমাদের শিল্প সাহিত্য অঙ্গনে অনেককেই হারিয়েছি। একজন লেখক হিসেবে কিভাবে এই মৃত্যুগুলো স্মৃতি ভাস্কর করে তোলা যায় বলে ভাবছো তুমি, বলো। আহ করোনাকালীন সময়ে যে জিনিসগুলো এসেছে আমার মধ্যে, সত্যি আমি অনেক লেখা লিখেছি এই সময়টাতে। কারণ আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে, মানুষদের চলে যাওয়া থেকে আসলে অনেক লেখাই এসেছে। আমার মনে হয় যারা লিখছেন তারা হয়তো অনেকেই এই করোনাকালীন সময়ে তাদের আবেগ অনুভূতি গুলোকে প্রকাশ করেছেন বিভিন্ন ভাবে আসলে। তো আমি জানি না এগুলো কতটুকু সাহিত্য মূল্য পাবে বা কি দাঁড়াবে শেষ পর্যন্ত, কিন্তু সময়কে আসলে ধরে রাখা উচিত আর আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করা উচিত। কারণ আমরা যদি সঠিক জিনিসগুলো প্রকাশ না করি, আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ না করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আসলে কোথা থেকে জানবে যে কি ছিল সময়টা। তো করোনাকালীন সময়ে আমি যখন আমাদের বাংলাদেশে যখন প্রথম একজন ডাক্তার মারা গেলেন, ফ্রন্ট লাইনে উনি কাজ করছিলেন, সিলেটের সম্ভবত ডক্টর মিলন। আহ, তখন আমি একটা কবিতা লিখেছিলাম তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তারপরে আমি বেশ কিছু কবিতাই লিখেছি আসলে করোনাকালীন সময়ে। তো আমি একটা কবিতা যদি পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন যে আমি না না, আমার শোনো অনুভূতি আপু, গুলো কি ছিল। না অবশ্যই শোনো।
অসহায় মানুষ। এত আলো ঝলমলা সোনালী রোদ্দুরে শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে মন খারাপের বিষণ্ণ রূপ। ওই মানুষগুলো হেঁটেছিল, ছুটেছিল এই রাস্তায়, এই পার্কে, মাত্র কয়েকটা দিনের ব্যবধানে কতটা উলটপালট এই পরিচিত জনপদের চিত্র। পথের বাঁকে বাঁকে এখন দেখা যায় না ফুলের মতো বাচ্চাগুলোকে বাইক চালাতে বা খেলা করতে। হাঁটতে দেখা যায় না সত্তরোর্ধ্ব কোনো তরুণ তরুণীকে হাসতে হাসতে। কফি খেতে খেতে দেখা যায় না কোনো কফি শপে বা রেস্তোরাঁয়। আজ সকলে হয়েছে স্বেচ্ছায় গৃহবন্দী, নিজেকে বাঁচাতে, প্রিয়জনকে বাঁচাতে। তাবৎ পৃথিবীর দাদা দেশগুলোতে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। ঘরে ঘরে প্রিয়জনকে হারানোর আশঙ্কায় দোদুল্য মন থামিয়ে দিয়েছে জীবনের সকল আয়োজন। মানুষের নির্মমতার শিকার হতে হতে ক্লান্ত পৃথিবী ঘুরে দাঁড়িয়েছে নিজের অস্তিত্ব রক্ষায়। প্রকৃতি শুদ্ধ করে নিচ্ছে নিজেকে বসন্তের শুরুতেই। ফিরিয়ে দিতে চাইছে পথভ্রষ্ট মানুষকে তার পরিবার পরিজন, সাথে ভুলে যাওয়া সৃষ্টিকর্তাকে। স্মরণ করিয়ে দিচ্ছে মানুষের সীমাবদ্ধতা, বোকার মতো দম্ভ আর অস্থির প্রতিযোগিতা সবকিছু কতটা মূল্যহীন ছোট্ট এক ভাইরাসের কাছে। ক্ষমতার দম্ভে দিক বিদিক মানুষ কতটা অসহায়। আসলে আপু খুব সুন্দর যে তোমার অনুভূতিটা তুমি প্রকাশ করেছো। আমি কয়েকটা লিখেছিলাম করোনাকালীন আসলে ওই সময় মনটা ভীষণ খারাপ লাগছিল এবং এত কাছের মানুষগুলা মারা গেল। মানে হয়তো আমি একটা সাহিত্য একাডেমির সাথে জড়িত আছি, হয়তো নাম শুনেছো, নিউ ইয়র্কের সাহিত্য একাডেমিতে। ওখানেও যে অনেককে দেখেছি বা আমার জানাশোনা, হয়তো মনে হয়েছে যে ওদেরকে আর দেখবো না কখনো, বা আমার নিজস্ব আত্মীয় বা চেনা জানা বা শোনা যে অমুক মারা গেছে, মানে খুব কষ্ট হয়েছে ভীষণ। মানে ওটা বলার মতো না। ওখান থেকে আমারও কিছু অনেক লেখা ছিল যে আসলে আমরা যদি এইভাবে ধরে না রাখি, তাহলে যে যে প্রশ্নটা আমরা করেছি তোমাকে, যে ওইটা কি কোনোভাবেই সম্ভব না যে আমাদের পরে, তুমি যেটা বলেছো খুব সুন্দর বলেছো, পরের প্রজন্ম তাহলে কিভাবে ওটাকে দেখবে বা জানবে শুনবে যে এবং হ্যাঁ, যে 2020-তে কি হয়েছিল। আহ ভয়াবহ খুব সময়টা গিয়েছে আসলে। ভয়াবহ ভয়াবহটা সময়টা গিয়েছে। আসলে আমরা দেখেছি বলে আমরা উপলব্ধি করেছি। যেমন যুদ্ধের সময় শুনেছিলাম যে মা বাবার মুখে যে যুদ্ধ হয়েছিল, ঠিক ওরকমই হয়তো কিছু না, আমরা ঘরে আছি, সেভ আছি, কিন্তু বের হলে তো আমাদের এমনই মনে হয়েছে, থমথমে ভাব। তারপর আমি আবার আসবো তোমার কাছে। আমি চলে যাচ্ছি এখন বাচিক শিল্পী ফারজানা রোজি আপুর কাছে। আপু আবার ফিরে আসলাম তোমার কাছে, আবার ফিরে এসেছি। আহ এখন একটা তোমার জন্য কঠিন, যারা আবৃত্তিকার তাদের জন্য খুব কঠিন উত্তরটা দেওয়া। আমরা তো আবৃত্তি শুনি, আমরা একভাবে বলে যাই যে না, অমুক অমুক আবৃত্তিকার আমাদের প্রিয়। এখন তোমাকে আমি ওইভাবে প্রশ্ন করবো যে প্রিয় আবৃত্তিকার কি তোমার? প্রিয় আসলে যারা পড়ে তারা সবাই তার তার মতো করে ভালো পড়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে গিয়ে বলতে হবে সব আপনজন সব প্রিয়। কিন্তু তারপরেও ভালো লাগা বাছাই করতে হলে আসলে এক বাক্যে শিমুল মুস্তফা, শিমুল দা। শিমুলদা, হ্যাঁ, সেটাই সেটাই তারপরে সবার। বিপ্লব মজুমদার, ওনার হ্যাঁ, কবিতাও আমার ভীষণ, ওনার পড়াটাও ভীষণ ভালো। আরো বাকিরা তো আছে। একেবারেই নামকরা, উম, সবাই ভালো। মাহি ভাই আছে, ভাস্কর দা আর আছেন, ওনারা সবাই সবাই আর খুব ভালো। জয়ন্ত চট্টোপাধ্যায় হ্যাঁ, জয়ন্ত সাধারণ চট্টোপাধ্যায়। ধারা বেশ ভালো। একসময় আমি খুব পছন্দ করতাম গোলাম মোস্তফাকে, নাট্যকার। আমি ছোট ছিলাম যখন উনি কিন্তু পরবর্তীতে আমি শুনেছি আমাদের দেশে সুবর্ণা মোস্তফার বাবা যে গোলাম মোস্তফা, ওনার গলা অদ্ভুত ছিল। মানে ভীষণ সুন্দর অদ্ভুত। একটা ভীষণ মানে আর শরীরের তুমি, রক্ত শিরশির করে তার হ্যাঁ, কবিতা তুমি শুনতে কখনো গেলে। ক্যামেলিয়ার মুস্তফার গলা শুনেছো কিনা? আমি
একসময় অনেক ছোট আমি ছিলাম কিন্তু বেশ না সুন্দর তার অনেক পড়া রেকর্ড শোনার মতো সৌভাগ্যটা ছিল। আর ক্যামেলিয়া হ্যাঁ, হ্যাঁ, ওভাবে। উনি মুখটা কোথায় হারিয়ে গেলেন এখন মানে ক্লাসে যে উনি রেগুলার আসেন ওই ওই শো থেকে তার সাথে দেখা হয় প্রতি সপ্তাহে একবার। আহ তুমি এখন আমাদেরকে কি শোনাবে? উম, তুমি এখন আমাদেরকে একটা আবৃত্তি শোনাও। শোনাতে চাচ্ছি আবৃত্তি। আমাদের খুব হ্যাঁ আজকে আমাদের সঞ্চালক ফারহানা হোসেন তার কবিতা আমি একটা শোনাচ্ছি। ও মাই গড! মাশাআল্লাহ কবিতার ওরা আমি ফারহানা হোসেনের ওয়াও! লেখা একটা কবিতা শোনাচ্ছি। আমাদের সঞ্চালক কবির সামনে বসে আমি কবিতা শোনাচ্ছি। এটা কিছুটা কিন্তু না, না, ভয়ংকরও। কারণ তার না ধারণা আপু, আর আমার তুমি ধারণা কিন্তু পড়ছো পার্থক্য হয়ে এটা যাচ্ছে। আমার আমার মাই প্লেজার, আমার খুব বড় পাওয়া। সত্যি কথা, আমি যারাই ভীষণ আমারটা পড়ে সুন্দর আমি বলি যে কবিতাটা। না আপু, না তুমি পড়ো। আমি কতটা তুমি পড়তে পারবো আমি চেষ্টা করছি। তোমরা সুন্দর করে পড়ো বলেই আমাদের লেখাগুলা ফুটে ওঠে। আমি সবাইকে বলি যে আমরা তো লিখি, এরপরে তো কিছু তোমরা পড়ার পরে বোঝা যায় যে আসলে ওখানে কি লেখা হয়েছে। এখন পড়ো, তুমি দেখি কি লেখা হয়েছে। ভাবনার সাথে কতটা মিলে। ফারহানা হোসেন তার লেখা ফেরা হবে না আর। আমরা হাত বাড়ালেই ছুঁতে পারতাম মাধবী আর হাসনা হেনা। পার করেছি নিজেদের সুরে গানে গান। আকাশের তারার মালা গেঁথেছি, নিজেকে রূপকথার রানী বানিয়েছি। হাসি কান্না ভাগ করেছি রাতের পর রাত। পেছনে ফেলে এসেছি বহু পথ। হয়তো চেষ্টা করলেও ফেরা হবে না সেই সব স্বপ্ন মাখা দিনগুলোতে। এক একটা না বলা এক একটা দিনকে পেছনে ঠেলে দিচ্ছে। আর এভাবেই চলে যাচ্ছে আমাদের দিন ক্ষণ বছর। হয়তো ফেরা হবে না আমাদের আকাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। আস্তে আস্তে ধূসর হয়ে যাবে, ফেরা হবে না আর। পিছনে ফেলে এসেছি নানা রঙের দিন, সাথে কিছু জমানো অভিমান। এই তো এভাবেই চলে যাচ্ছে আমাদের এই সব দিন রাত্রি। ধন্যবাদ। সুন্দর করে আমি তো ওটাই বললাম, ধন্যবাদ আপু পড়ার জন্য। কিন্তু আমরা যারা লিখি, লেখার ভিতরে অতটুকুই, মানুষ হয়তো পড়ে কিন্তু শোনার পরে বোঝা যায় যে তুমি কত সুন্দর করে সেটা ফুটিয়ে তুলো। খুব মানে এক একটা লেখার ভিতরে সেটা তখন মনে হয় যে এই অনুভূতিটা কি ওখানে ছিল আমার, আমি কোন অনুভূতি থেকে লিখেছিলাম, কোন এটা চেঞ্জ হয়ে যায় থ্যাংক ধন্যবাদ ভাবনার আপু, সাথে আর ধন্যবাদ। উপস্থাপনের সাথে চেঞ্জ হয়ে যায়। ধন্যবাদ। আমি আমি চাচ্ছি যে ফারহানা আপা আমাদেরকে একটা তার নিজের লেখা একটা কবিতা, পছন্দের কবিতা শোনাবেন। করে শোনাবে সত্যি সত্যি তাই। আমি শোনাবো তাই বলছো? হ্যাঁ, হ্যাঁ, তাই তো। আজকে থাক, আজকে তোমাদের কাছে শুনি। আরেকদিন তোমরা যখন আমার গেস্ট হয়ে আসবা না, যখন তোমরা আহ মানে দর্শক হিসাবে দেখবা, তখন ইনশাল্লাহ তোমাদেরকে শোনাবো। আজকে তোমাদেরটা শুনবো আমি। আজকে তোমাদেরটা। যদি টাইম থাকে আমি হচ্ছে শেষে একটা শুনবো। হ্যাঁ, যদি টাইম থাকে অবশ্যই তোমাদের অনুরোধ আমি রাখবো আপু, কোনো সমস্যা নেই। এখন তাহলে রোজি আপু তুমি আরেকটা শোনাও আমাদেরকে, কি শোনাবে? আমি এখন শামসুর রহমানের লেখা এক ধরনের অহংকার এই কবিতাটা শোনাতে আচ্ছা। যাচ্ছি। দাঁড়িয়ে আছি, এ আমার এক ধরনের অহংকার। মাথা, পায়ের তলায় মাটি, সারা দিন মান পলায়ন পর। হা হা গোরস্থান ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না আপাতত।
তবু ঠিক রয়েছি দাঁড়িয়ে মুখ রেখে। অত্যন্ত জরুরি কোনো আবহাওয়া ঘোষণার মতো ১০ দিক তুমি নির্বান্ধব আমার ভূভাগ থেকে আমাকে উৎখাত করার জন্যে কত পাইক পেয়াদা আসছে চৌদিক থেকে। ওরা তড়িঘড়ি আমার স্বপ্নের বেবাক স্থাবর অস্থাবর সম্পত্তি করবে ক্রোধ। কেউ কেউ ডাকছে নিলাম তার, কিন্তু এখনো দাঁড়িয়ে আছি ছাড়ছি রে জলমগ্ন ভিটে। আমার বিরুদ্ধে সুখ সারাক্ষণ, আমার বিরুদ্ধে আশা ইস্তেহার বিলি করে অলিতে গলিতে, আমার বিরুদ্ধে শান্তি করে সত্যগ্রহ, আমার ভেতর হার আর করটি চিহ্নিত তার অসিত পতাকা। আমার জনক এত ব্যর্থতার সব আজীবন বয়েছেন কাঁধে, মায়াবী বঞ্চনার মায়াবী হরিণ তাকে এত বেশি আত্মহত্যা করবার কথা ছিল তার, কিন্তু তিনি যেন সেই অশ্বারোহী জিনচ্যুত যে ঘোড়ার কেশর ধরে ঝুলে থাকে জেদি দাঁতের দাঁত ঘষে। আমার জননী এত বেশি দুঃখ সয়েছেন, এত বেশি ছেঁড়া খোঁড়া স্বপ্নের প্রাচীন কাঁথা করেছেন সেলাই নিভৃতে, দেখেছেন এত বেশি লাল ঘোড়া পাড়ায় পাড়ায়, এতবার স্বপ্নে জাগরণে ভূকম্পে উঠেছেন কেঁপে। তার ভয়ানক কোনো মাথার অসুখ হওয়া ছিল স্বাভাবিক, কিন্তু ঘোর উন্মত্ততা তার পাশাপাশি থেকেও কখনো তাকে স্বাভাবিকতার ভাস্বর রেহেল থেকে পারেনি সরাতে এক চুলো। বুঝি তাই দুঃসময়ে আমার আপন শিরা উপশিরা যেদি অশ্ব ঘুরে প্রতিবিম্বময়, যেদিকে বাড়াই না পদযুগ কোনো দিন কোনো গন্তব্যে পৌঁছতে পারবো না। হলো যার পদচ্ছাপ মরুভূমি ধরে রাখে ক্ষণকাল, যার আর্ত উদাস কঙ্কাল পড়ে থাকে বালির উপর অসহায়, অথচ কাছেই হৃদ্য মরুদ্যান। কি যে হয়, একবার পূর্ণাঙ্গ জ্যোৎস্নায় আরেকবার রক্তস্রোতে ভেসে যায় আমার হৃদয়। যেদিকে বাড়াই ভার সেদিকেই নামে ধস, প্রসারিত হাতগুলো তলহীন গহ্বরে হারায়, আর প্রাণিক জন্তুর বিশাল পিঠের উপর একা রয়েছে, পার্শ্বে অবিরল যাচ্ছে বয়ে লাভাস্রোত। কম্পমান ভূমি প্রলয়ে হইনি পলাতক, নিজস্ব ভূভাগে এক রোখা এখনো দাঁড়িয়ে আছি, এ আমার এক ধরনের অহংকার। ধন্যবাদ। চমৎকার, চমৎকার কথাগুলো আপু, অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। আমি এখন চলে যাব আমাদের কবি রোকসানা পারভিন শিমুল আপুর কাছে। শিমুল আপু, আবার রোকসানা আপু তোমার কাছে এসছি। তোমার ডাক নামটা খুবই সুন্দর। তুমি কি জানো আমার ডাক নামও সেম কিন্তু আপু। হ্যাঁ, তোমার সাথে অনেক মিল দেখছি আপু। হ্যাঁ, সেটাই আমি আমি হঠাৎ করে বলছি যে আমি এখানে কমেন্ট দেখতে পাচ্ছি, সালমা খাতুন ও মনে হয় ও লিখছে আমি শিমুলকে চিনি। তা আমি তো বিভ্রান্ত হয়েছি, আমাকে বলছে নাকি তোমাকে বলছে। তা আমি তোমার কাছে প্রশ্ন আছে যে লেখালেখিতে লেখক পাঠকের সম্পর্ক কেমন হওয়া উচিত তুমি মনে করো? আহ আসলে আহ, আমরা লিখি যারা বা লিখছেন যারা সবার কিন্তু এক্সপেকটেশন যে আমার কবিতাটা কেউ পড়বে। আর পাঠক ছাড়া কবিতা বা লেখা একটা লেখা কেমন যেন মনে হয় যে মূল্যহীন, যে আমি লিখলাম অথচ আমার কোনো পাঠক নাই বা কেউ পড়ছে না লেখাটা। সো লেখাগুলো পাঠকের জন্যই লেখা আসলে, যে যারা পাঠ করবেন সময়কে উপস্থাপন করা তাদের জন্যই, যেন
যিনি পড়ছেন তিনি মনে করেন হ্যাঁ এটা তার জন্যই লেখা হয়েছে, এবং তার মনের কথাগুলো উঠে এসেছে, এমন একটা ভাবনা যেন তার মধ্যে কাজ করে। তো যখন আমরা লিখছি তখন পাঠকের আসন থেকেও কিন্তু আমাদের কিছু জিনিসগুলো দেখতে হয় যে একজন পাঠক যখন পড়বেন তখন তিনি কিভাবে দেখছেন লেখাগুলোকে। তো পাঠক আর লেখকের সম্পর্ক আসলেই বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক হওয়া উচিত, এবং একজন পাঠক যখন তার মন্তব্যগুলো সরাসরি দিবেন বা সত্য মন্তব্যগুলো দিবেন, আম, শুধু ভালো সুন্দর অসাধারণ শব্দগুলো ব্যবহার না করে, তাহলে সেখান থেকে আসলে একটা লেখার মান বাড়ানো যায়। আমার মনে হয় একজন কবি বা লেখকের জন্য অনেক পাওয়া একজন ভালো পাঠক পাওয়া আসলে। আহ এটা বলবো যে আসলে পাঠক আর লেখকের সম্পর্ক অবিচ্ছেদ্য। আহ, যেন পাঠক ছাড়া লেখা হবে না, লেখা ছাড়া আসলে পাঠক ছাড়া লিখে কি হবে, এরকম একটা ব্যাপার। সো পাঠক আমাদের লাগবেই। আর ভালো পাঠক হওয়া কিন্তু অনেক বড় একটা গুণের ব্যাপার। যিনি একজন ভালো পাঠক পারেন ভালো কিছু লিখতে বা ভালো কিছু দিতে। আমরা নিজেরাও যদি ভালো পাঠক হই তাহলে হয়তো বা আমরা ভালো কিছু লিখতে পারবো আসলে। এটাই হচ্ছে বড় কথা। আজকাল আপু পাঠকও আমি এখানে শেলি আপু একদিন এসেছিল, সেলিমুজ্জামান, তুমি হয়তো চিনো, নিউ ইয়র্কে থাকি। তা শেলি আপু সাথে আমি কথা বলছিলাম, আমি বলেছিলাম যে আজকাল পাঠকও ভীষণ কৃপণ হয়ে গেছে, যে মানে ভালো করে পড়তে চায় না। ওরকম হয়তো আমি পাঠকের দোষ দিব না, হয়তো ওভাবে আমরা দিতে পারছি না কিছু, আমি সেটা বলছি। আমরা দিতে পারলে অবশ্যই পাঠকরাও পড়তে পারবে। বা আর এই প্রয়োজনের কথা তো আসলে আমি কি বলবো, যে বাচ্চাদের দোষ নেই। আমি তোমার সাথে হয়তো আলাপ করেছিলাম, অনেক সময় বাংলাটা হয়তো ওরা ভালো করে জানে না, এটার কারণেই হয়তো আমাদের বইগুলা প্রবাসে আমরা যারা আছি হয়তো পড়তে চায় না। আর বাংলাদেশেও এখন হয়তো যারা ইংলিশ স্কুলে পড়ছে হয়তো ভালো করে বাংলাটা বুঝে না দেখেই হয়তো ওরা পড়তে চায় না। ওই মানে 12 গ্রেড পর্যন্ত বাচ্চাদের কথা আমি বলছি, যে ওরা হয়তো ওইভাবে বাংলাটাকে ওরকম ভিতরে লালন করে না হয়তো, বা বুঝতে পারে না দেখে ওদের কাছে হয়তো ওটা অত ভালো লাগে না। আর এছাড়াও আমরা কিছুটা, আমরা যদি নিজেরাও পাঠক হিসাবে অন্যর বই পড়ি তাহলে আমার মনে হয় অন্যরা আমাদের, যারা আমরা লিখি নতুন লেখক, হ্যাঁ, তা ওরা পড়তে পারবে। খুব সুন্দর বলেছে, চমৎকার বলেছে আপু। তবে আমার মনে হচ্ছে যে আমরা পাঠকের সংখ্যা কমে যাচ্ছে এই কারণে ডিভাইসের যুগে আসলে বাচ্চারা বই পড়তে চায় না বা পড়াটাকে ওইভাবে আসলে নিতে চায় না। কারণ তাদের কাছে অনেক ফান থাকে, অনেক গেম থাকে। তো আলটিমেটলি ওরা এতটা ইনভলভ থাকে সেসব গেম গুলোর উপরে বা ডিভাইসের বিভিন্ন যে এগুলি আছে, লিঙ্ক গুলো আছে, সেগুলো দেখে ইউটিউব থেকে অনেক কিছু তারা জানে বা অনেক কিছু দেখে। তো আমার মনে হচ্ছে যে বই পড়ার ব্যাপারে আমাদের উৎসাহিত করা উচিত, এবং আমাদের নিজেদেরও আসলে প্রচুর বই পড়া উচিত। বা বই না পড়লে আসলে ভালো লেখা আশা করা যায় না, বা আমরা ভালো কিছু আসলে আশা করতে পারি না। সেটা আমরা আমরা যদি কল্পনার কথাও বলি, যে আমাদের কল্পনা শক্তি বাড়ানোর জন্য হলেও কিন্তু আসলে বইগুলো পড়া দরকার, এবং অন্যের লেখা পড়া উচিত বলে আমি মনে করি। সুন্দর, এক্ষেত্রে ঠিক হ্যাঁ, বই বলেছো। পড়ার অভ্যাসটা আসলে বাচ্চাদেরকে করে দেওয়াটা খুব দরকার হ্যাঁ, খুবই ভবিষ্যৎ প্রজন্ম। দরকার। হ্যাঁ, মানে বইয়ের ভিতরে কিন্তু বই থেকে আমরা, আমার যেটা মনে হয়, আমি টুকিটাকি যাই লিখতে পেরেছি আপু, অনেক বই পড়তাম ছোটবেলায়, যেটা সত্যি কথা, অনেক বই পড়তাম। আমার তো মনে হয় যে আমি ঘুমাতে যাওয়ার আগে আমাকে একটা ম্যাগাজিন একবারে এমন নেশা ছিল আপু, যে এক পড়া দুবারও পড়তাম, মানে কিছু না থাকলে একটাকে দুবারও পড়তাম। তখন তো এত অ্যাভেলেবেল কোনো কিছু ছিল না আমাদের সমাজে। এখন যেমন বিভিন্ন লাইব্রেরিতে গেলে আমরা বই পাচ্ছি, তখন আমার মনে আছে আমি স্কুলের লাইব্রেরিতে টিফিনের পয়সা দিয়ে আমি কিন্তু বেশিরভাগ অনেক বই নিতাম, যে হয়তো $1, $1, বাংলাদেশি টাকা 1 টাকা করে হয়তো 2 দিন রাখতে পারতাম, কারণ আরেকজন যেন পড়তে পারে, এইভাবেই কিন্তু আমরা পড়েছি। এখন তো সবখানে লাইব্রেরি আছে, ভ্রাম্যমাণ লাইব্রেরি আছে বাংলাদেশে, দেখলাম যেখানে তুমি যাও বা কার থেকে বই নিয়ে আনতে পারছো। তখনও আনা যেত, কিন্তু সেই বইটা খুব যত্ন করে রাখতে হতো। পড়তে পড়লেই একজন ভালো, আমি জানি যে সাহিত্যিক তারা হয়, তারা খুব পড়ালেখা করে একসময় ভালো করে। হ্যাঁ, আমি আর দেখেছি যে
আমি যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো বইটা পড়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে আহ, ওনার ওই বইটা লিখতে গিয়ে ওনার কতটা পড়াশোনা করতে হয়েছে রবীন্দ্রনাথের উপরে বা আহ, বিবেকানন্দের উপরে। অনেক 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 রাইটারের বই উনি ওই সময় পড়েছেন এবং অনেক বেশি জীবন ঘনিষ্ঠ ওই বইটা। তো আমি দেখেছি যে একটা ভালো লেখা লিখতে গেলে একজন ভালো লেখকের কতটুকু পড়তে হয় বা একজন লেখকের কতটুকু পড়া উচিত। আসলে একটা কবিতা বা গল্প যাই লিখুক না কেন, সাহিত্য মানকে সমৃদ্ধ করতে হলে বা ইনফরমেশন গুলো যদি সঠিকভাবে দিতে চাই তাহলে হ্যাঁ, অবশ্যই অনেক বেশি এটা পড়া এটা উচিত। এটা একটা ভালো পয়েন্ট বলেছি যে ইনফরমেশন গুলা যদি আমরা সঠিকভাবে দিতে চাই তাহলে আমাদেরকে ভালো পড়তে হবে, জানতে হবে। না জানলে জানতে তুমি হবে। ইনফরমেশন গুলা দিতে দিতে পারবে না। খুব ভালো, চমৎকার বলেছো। আর আরেকটা প্রশ্ন ছিল তোমার কাছে যে লেখার সময় কোন বিষয়টা তোমাকে বেশি ভাবায়, গল্পে সত্যি নাকি কল্পনায়? আহ আসলে লেখার সময় হয়তো আমি একটা থিম নিয়ে বসলাম যে একটা ঘটনা আমার মনে পড়লো বা আহ, আসলে আমরা তো লিখি জীবন থেকে নেয়া গল্প থেকে, হয়তো গল্পটা আমারও হতে পারে, আমার পরিবেশ থেকে হতে পারে, অন্যের শোনা ঘটনা হতে পারে, অনেক কিছুই হতে পারে। সে গল্প থিম গুলো তো সেভাবেই আসলে আসে আমাদের চারপাশ থেকেই। কিন্তু যখন লিখতে বসি বা নিজেকে ওই অবস্থায় দাঁড় করিয়ে লিখতে যাই তখন কিন্তু কল্পনাটা অনেক বেশি কাজ করে সেখানে। অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো জায়গায় আসলে নিজেকে নিয়ে যেতে হয় বা এই অতীত বর্তমান ভবিষ্যতে যদি নিজেকে নিয়ে না নেওয়া যায়, কল্পনা শক্তিটাকে যদি বাড়ানো না যায় তাহলে আসলে লেখাটা তো ওইভাবে আসবে না। আর অন্যের ঘটনা হলেও নিজেকে যদি আত্মস্থ না করা যায়, নিজের মধ্যে থেকে আত্মস্থ না করা যায় তাহলে আসলে লেখাটা প্রাণবন্ত হওয়ার কথা না খুব একটা। তো আমি বলবো বাস্তবতা আর কল্পনা দুটোকে সমানভাবে প্রাধান্য দিতে হয় একটা জিনিস লিখতে গেলে আসলে। সেটাই, কল্পনার থেকে অনেক কিছু লেখা যায় আপু। তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে যে একটা কবিতা, আমার তখনই মনে আসছিল যে প্রশ্নটা করার সাথে সাথে হ্যাঁ, আমি আবৃত্তি কারণ আমি জাস্ট পাঠ করব তোমাদের সামনে যে আমার নিজের লেখা, আমি তোমাদেরকে শোনাই। ওটাও আমার অনেকটা কল্পনাই আসলে। কেমন আমি তোমাকে বলি যে আহ অনেক সময় সবাই আহ যেমন আমি কখনো বাঁশঝাড় দেখিনি, আমি কখনো সরিষা ফুল দেখিনি, কিন্তু আমি সবাইকে দেখি যে সরিষার ভিতরে দাঁড়িয়ে ছবি তুলছে। এটা আমার পুরো একটুকুই কল্পনা। আমি জাস্ট তোমাদের উদ্দেশ্যে শোনাই যে যেটা সত্যি কথা যে আমি বলতে গেলে আমি বাইরে চলে এসেছি অনেক ছোটবেলায়, ছোটবেলা বলতে বিয়ে পরেই এসেছি। কিন্তু তারপরে যে দেশে যে যাওয়াটা আমার কিন্তু ওভাবে আমার বড় হওয়া বা বন বড় ভাতাতে কখনো আমি না সেই যে সরিষা ফুল বা বাঁশঝাড় আমি কিন্তু আসলে ওগুলা কখনো পাইনি। তা আমার কিন্তু সম্পূর্ণ কল্পনার থেকে যে আচ্ছা সরিষা আমার খুব ছুঁয়ে দেখতে ইচ্ছা করতো যে সরিষা ফুল, সত্যি কথা যে বা কাশফুল যে আমার কখনোই শীতের সময় বা যে শরতে কখনোই ঢাকা বাংলাদেশে যাওয়া হয় না, যে কি সুন্দর কাশফুল গুলা বাংলাদেশে যে মানে প্রাণটা ছুঁয়ে যায়। ওখান থেকে আমার একটা ভালো লাগার দেনা আমি একটা তোমাদেরকে পড়ে শোনাবো। আমি যদিও আবৃত্তিকার না, আমি মাপ চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আমি ফোনেই পড়বো যেহেতু আমি জানি আজকে আমি এখানে পড়বো, লেখা আছে, সরি আমি ভুল হলে। তবে মজার ব্যাপার ওকে। কি যে ঢাকার বাচ্চাগুলো কিন্তু আসলে সরিষা ফুল বা ওই বাঁশঝাড় কিন্তু দেখে না। তো তুমি যদি আমেরিকা থেকে বলো যে আমি অনেকদিন দেখি না, এটার মধ্যে কোনোই অবাক হওয়ার কিছু নাই। না বরং না, আমরা অনেক বেশি কিছু আমার দেখি। ইচ্ছা 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 করতো যে বিশ্বাস করে যে বিশেষ করে কাশফুল যে তুমি দেখেছো যে এখন দিয়াবাড়ি না কোথায় যে বিশাল কাশফুলে মানুষ যায়, আমার না ওগুলো সব ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। আমি কিন্তু সত্যি কথা যে মনে হয় কি ওই টাইমটা আমরা যেতে পারি না। দেখো তো যে ওই বাচ্চাদের স্কুল থাকে বা আমাদের স্কুল থাকে যে আমরা যেতে পারি না ওই সময়টুকু, যে বন্ধ থাকে না। যে কারণে আমি রিসেন্ট এই 5 ইয়ার্স ধরে দেখছি যে সবাই কাশফুলের বাগানে যাচ্ছে না, কিন্তু কখনো ভীষণ ইচ্ছে করে, যে ইচ্ছে যে করে না তাই না। ওখান থেকে আমার একটা লেখা আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ওখান থেকেই ভালো লাগার দেনা। আমার আয়ত্তে শুধু টিউলিপ, মঙ্গোলিয়া আর গোলাপের ঝাড়। কোনোদিন ছুঁয়ে দেখিনি কাশফুল, দেখা হয়নি পড়ন্ত শীতের হলুদ সরিষার মাঠ। আমার কল্পনাতে যা বা অনুভব যতটুকু পথ হেঁটেছি
ততটুকুই আমার স্বপ্ন মিশ্রিত বিস্মিত হওয়ার পালা। দেখা হয়নি নয়ন মেলে জোনাকি রাতে তারাদের মেলা। মনে পড়ে না কখনো কোনোদিন শুনেছি বাঁশঝাড়ে ঝিঝি পোকার ডাক। সোডিয়াম বাতির কৃত্রিম ঝলকে দেখেছি বড়দিনের আলোক সজ্জা। বিশাল আকাশে রূপোর থালার মতো চকচকে পূর্ণিমা রাত দেখা হয়নি। সুরম্য অষ্টলিকার ফাঁকে এক চিলতে আধ দেখা চাঁদ। চাঁদ বলতে অতটুকুই বুঝেছি। উপভোগ্য হয়ে কখনো আসেনি নৌকা বাইচ কিংবা লাঠি খেলা। কেবল বেসবল সকার আভিজাত্য অজান্তে হারিয়েছি এসব। জারি শাড়ি ভাটিয়ালি মোষে দাড়িতে গাড়িয়াল ভাই আজ পাশ্চাত্য সুরে হৃদয় মম মৃতপ্রায়। তাই চোখ মেলে দেখি আজ জমে আছে ভালো লাগার মতো কত অদেখা। ধন্যবাদ। তোমাদের আসলে জন্য এটা। খুব ভালো আমি লেগেছে। আমি আবৃত্তিকার না, কিন্তু আমার এটা হয়তো কেউ পড়লে আরো ভালো করে বুঝতে পারতে যে অনেক, মানে হয়তো তাদের মুখে আরো সুন্দর লাগতো, কিন্তু আমি আমার অনুভবটা আমি একদিন হঠাৎ করে মনে হচ্ছে কাশফুল, এটাই ওই যে ওরকম দেখে যে আল্লাহ আমি একটু কাশফুল দেখলাম না জীবনে, এটা কি হলো কোনোদিনও। কাশফুলের খুব প্রিয় আমি, আমার সাদা ফুল খুব ভালো লাগে আপু। তা এখন তোমার কাছে আমার শেষ প্রশ্ন যে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে মোরক অনেসি ভাবনা নিয়ে তোমার মন্তব্য কি বলো? প্রশ্নটা একটু আবার করো, আমি শুনতে পাচ্ছিলাম। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে যে অন্বেষী ভাবনা নিয়ে যে তোমার বক্তব্যটা কি, যে মানে বাচ্চাদের যে বেড়ে ওঠা প্রবাসের ভিতরে যে বাংলা ভাষাভাষী বা সবকিছু মিলে। আহ আসলে যারা প্রবাসে বড় হচ্ছে, যে বাচ্চাগুলো আমাদের, ওরা আমাদের কানাডা মাল্টি কালচারাল কান্ট্রি এটা। তো আলটিমেটলি সব দেশের ভাষাভাষীর মানুষরা এখানে আছে। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে ওরা তো ইংলিশের উপরে মানে সবসময় আহ, আছে, যে বাইরে যাচ্ছে, ঘরে থাকছে বা যেখানে থাকছে, তারা ইংলিশকে অনেক বেশি ফ্লুয়েন্টলি রিসিভ করছে, বা বাংলাকে আসলে ওইভাবে অতটা রিসিভ করতে পারে না, বা বুঝতে পারে, বাট বলাটা একটু সমস্যা হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে আমাদের ঘরে অনেক বেশি প্র্যাকটিস করা উচিত, বা বাচ্চাদের সাথে কথা বলাটা আহ থাকা উচিত সবসময়। আমাদের কালচার বা আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের কৃষ্টিগুলো আছে, আমাদের ভাষা ঐতিহ্য, আমাদের স্বাধীনতা, সবকিছু সম্পর্কে আসলে বাচ্চাদেরকে জানানো খুব খুব দরকার। কারণ আমরা যদি না জানাই, আমরা যদি না বলি, ওরা একদমই রুট লেভেল থেকে চলে যাবে, আহ, দূরে সরে যাবে। আর আমাদের সাথে যে জেনারেশন গ্যাপটা হয়ে যাবে, সেটা থেকে আমরা আসলে ফেরাতে পারবো না। আসলে কিছুদিন পরেই যদি দেখা যায় যে এখানকার সংস্কৃতিতে বড় হতে থাকে, even এখানকার বিশ্বাস নিয়ে বড় হতে থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের অনেক কিছুই আমাদেরকে হারিয়ে ফেলতে হবে। তো এই আহ, সমস্যাগুলো যাতে অতটা প্রকট না হয়, এই লক্ষ্যে আসলে আমি এখানে যে আমি যেখানে আছি, যে এরিয়াটা, এটা হচ্ছে এজাক্স কানাডা, টরন্টো মধ্যে, এটা গ্রেটার টরন্টোর মধ্যে। তো আমাদের ডিবিসিসি একটা সংগঠন আছে, ডারহাম বাংলাদেশি ক্যানাডিয়ান কমিউনিটি। তো এখানে আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করছি। তো হ্যাঁ, এখানে আমি চেষ্টা করছি যে বাংলাদেশের বাচ্চাদের যাতে এই ভাষাটা সম্পর্কে জানা থাকে, even কিছু হলেও লিখতে পারে বা বুঝতে পারে আমরা যে কথাগুলো বলছি। তো এজন্য আমি বাংলা ক্লাস নিচ্ছি, আসলে অনলাইনে ক্লাস নিচ্ছি। আগে ইন পার্সন ক্লাস নিতাম, বাংলাটা শেখানোর জন্য, ওদের মধ্যে আমাদের জাতীয় চেতনা বোধগুলোকে তুলে দেওয়ার জন্য, আমাদের মাতৃভাষাকে জানানোর জন্য, আমাদের আহ স্বাধীনতাকে জানানোর জন্য, সবকিছু আসলে সব মিলিয়ে। তো আমি দেখি যখন ওদের সাথে কথা বলি, ওরা খুব ইন্টারেস্ট ফিল করে আসলে যখন কথা বলি, গল্প বলি, বা আমি আসলে পড়াতে চাই কিছুটা ইন্টারেস্টিং করে, যাতে তো তো ওরা বুঝতে বাঙালি পারে, বাচ্চা ওরা আপু, রসটা। মানে হ্যাঁ, বাংলাটা যে অনেক কঠিন কিছু না, এখানে যে অনেক মজার কিছু আছে, আমাদের ছেলেবেলা গুলো যে অনেক মজাই কাটিয়েছি, আমি এই জিনিসগুলো আসলে তুলে ধরতে চাই ওদের কাছে, যে হ্যাঁ, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টিও কিন্তু অনেক উন্নত।
উম, তো আমরা এই যে জিনিসগুলো আমাদের আঁকড়ে ধরে থাকা উচিত। আমরা বাঙালি হিসাবে আমাদের গর্ববোধ করা উচিত। এই জিনিসগুলো আসলে ওদের মধ্যে আমি দিয়ে যেতে চাই আসলে, কিছুটা হলেও যতটুকু আমার সাধ্যের মধ্যে আমরা এখানকার কমিউনিটির জন্য। তো আমি চাই যে যারা প্রবাসে আছি আমরা একটু চেষ্টা করি বাচ্চাদের জন্য আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরতে এবং বাসায় বাংলাটাকে সত্যি সত্যি আয়ত্ত করতে, ওদেরকে ওদের সাথে কথা বলাটা বিশেষ করে যেন হয়, হ্যাঁ, ওরা যেন বুঝতে পারে। শেকড়টা তো আমাদের লাগবে আপু। সেটা তো হুম যদি হুম আমরা পরবর্তী জেনারেশন আসলে আমরাই যদি না করি তাহলে তো কেউ নেই আর, যেটা সত্যি কথা। সেটা আমেরিকা বলো, কানাডা বলো, লন্ডন বলো, মানে আমাদের বাচ্চাগুলা, আমি তো সব বাচ্চাকেই আমরা আমাদের বাচ্চা বলি। আমাদের যে বাচ্চার কথাই আমার বলছি আসলে। আমাদের সেটাই আমি বলছি যে আমাদের বাচ্চাগুলো, আমিও তোমাকেই বলছি যে তোমাকে এপ্রিশিয়েট করা উচিত যে তুমি তো একটা কাজ করছো এভাবে। আমি একবার উদ্যোগ নিয়েছিলাম এখানে, যেটা সত্যি কথা আপু, যে বলতে খারাপ লাগছে যে অনেক সময় প্যারেন্টসরাও আগ্রহী না। তুমি কথা বুঝেছো যে আমি তো এখন ধরে ধরে বাচ্চা বাসা নিয়ে আসতে পারবো না, রাইট? যে হুম এখন প্যারেন্টস, এখন আমি চাই যে আমার বাচ্চাটা বাংলা শিখুক, নিশ্চয়ই তুমি চাবা যে তোমার বাচ্চাটা বাংলা শিখুক, এরকম কিন্তু সবাই মন মানসিকতা না। আমি কিন্তু অনেক চেষ্টা করেছি, আমার বাসার ভিতরে চেষ্টা করেছি, কিন্তু আমি নিউ ইয়র্কে আছে, আমার নিজের বাচ্চাই নিউ ইয়র্কে বাংলা শিখেছে, বাট আমি নিউ জার্সি থাকি। এখানে বাংলা শিখছে, হয়তো তারা বাসায় শিখাচ্ছে, কোনো স্কুল আমি ওভাবে আসলে আমি আমি চেষ্টা করেছিলাম, প্রায় ওটা 6 মাস 1 বছর ছিল। কিন্তু এখন আমি হয়তো ফোন দিয়ে বলি যে বাচ্চারা কি আসবে, তখন বাচ্চারা কেউ আসতে চাচ্ছে না, বা মা বাবারা ওরকম পুশ করে আনতে পারছে না। তা কিছু করার নেই আপু, মানে চেষ্টা, হয়তো তারা কোনো না কোনো ভাবে বাংলা শিখছে, বা হয়তো তাদের, আমি বলবো যে তাদের ইন্টারেস্ট নেই, একসময় তারা হারিয়ে ফেলছে তাদের শেকড়টা, কিছু করার নেই। তুমি যেটা করেছো যে সত্যি কথা, এটা একদম খুব এপ্রিসিয়েট একটা জিনিস যে তুমি এটা শেখাচ্ছ। নিউ ইয়র্কে অনেক বাচ্চারাই বেশ ভালো বাংলা জানে, যেটা সত্যি কথা, যে অনেক এখানেও জানে বা হয়তো হুম, পড়তে তা পারে না। অবশ্যই। আমি কিন্তু পড়তে পারে না, কিন্তু আর আমার কাছে বলতে মনে পারে। হয় যে বলতে পারে একটু পড়তে, বা আমাদের যে কিছু কিছু আমাদের এডিসন সাইডে আবার আমাদের খুব কালচার প্রোগ্রাম গুলা হয়, যে যেমন পয়লা বৈশাখটা হয় খুব বড় করে, 16ই ডিসেম্বরে প্রোগ্রাম হয়, 26শে মাসে, মানে খুব বড় বড় করে প্রোগ্রাম গুলা হয়। অ্যাটলিস্ট ওই কালচারটা জানে, কিন্তু যে হাতে ধরে যে বাংলা পড়াটা বা শেখাটা, আসলে ওটা হয়তো সময় পায় না, বা বাবাও পায় না, বাচ্চারাও পায় না, কিছু করার নেই। উম, বা তুমি একটা খুব ভালো কাজে আছো আপু, একদম সত্যি কথা, ধন্যবাদ ধন্যবাদ। তোমাকে যে আহ, আমি তো এপ্রিসিয়েট করি, কারণ আমরাই যদি না শিখাই পরবর্তী শেকড়, আমাদের যে শেকড়টা সেটা তো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাবে আসলে, সেটা। হারিয়ে যাচ্ছে বা যাবে, আমরা না তুলে ধরলে আমাদের মতো মানুষগুলা, এরকম অনেকে আছেন। খুব ভালো লাগলো আপু তোমার সাথে আড্ডা দিয়ে, যে আজকে আমরা মানে গল্প বা সাহিত্য দিয়ে অনেক কিছু জানলাম, মানে বেশ ভালো লাগলো বছরের প্রথমে। আবার তোমার কাছে আমি লাস্টে ফিরে আসব, আমি একটু চলে যাচ্ছি ফারজানা রোজির কাছে, যে আপু আমি আসছি তোমার কাছে আবার ফিরে, কারণ আমি একটা নিজের কবিতা বলবো না, আবৃত্তি আমি আসলে প্রস্তুত ছিলাম না, হয়তো প্রস্তুত থাকলে আর একটু ভালো করে বলতে পারতাম অ্যাটলিস্ট তোমাদের সামনে। আমি তুমি এখন আমাদেরকে কি খুবই শোনাবে? ভালো লাগলো। আর একটু তুমি ভালো কবিতা করে পড়াটা করো। না, এইভাবে ভালো লাগলো যে কবিতার ভাবটা তার তার মুখে লেখা তো বললো, এখন হচ্ছে তার মুখে ব্যক্ত করলো, সেটা আমরা জানতে পারলাম। সেই দিক থেকে ভীষণভাবে ভালো লাগলো। খুবই ভালো হয়েছে। ধন্যবাদ আপু, তোমরা এপ্রিসিয়েট করো বলেই আমরা লিখতে পারি। আহ এখন একটা তুমি কি আবৃত্তি শোনাবে, একটু শোনাও আমাদেরকে। আহ, আমি কি মানে আর কয়টা শোনাতে পারবো? দুটো পারবে, দুটো এরকম পারবে। দুটা পারবো, আচ্ছা। হ্যাঁ। তাহলে আমি এখন পড়ছি শামসুর রহমানের এখানে দরজা ছিল। কবি শামসুর রহমান, তার এখানে ছিল। এখানে দরজা ছিল, বারান্দায় টব, সাইকেল ছিল 3 চাকাওয়ালা, সবুজ রান্নাঘর থেকে
মখমল পায়ে কেউ এটে দিবি, অন্ধকারে রাখত জেলে একজোড়া চোখ। ভোরবেলা খবর কাগজে মগ্ন কে নীরব বিশ্ব পর্যটক। অকস্মাৎ তাকাতেন, ভাবতেন শৈশবের মাঠ, অল্লানোর ক্ষেত বাঁচত নতুন হয়ে। মুহূর্তে মুহূর্তে শুধু বল হারাতেই থাকে, কোনো হুইসেল পারে না রুখতে। ক্ষতির খাতায় হিজিবিজি অঙ্কগুলি এখানে দরজার উপর মাধবী লতার একান্ত শোভা। এখন এখানে কিছু নেই, কিছু নেই, শুধু এক বেকুব দেয়াল, কেমন দাঁড়ানো একা। প্রতি কলম আছে পড়ে ইতস্তত। বাদিকে তাকালে একটি পুতুল পাবে। এখানে কিছু নেই, ভস্মস্তূপে স্থির আমি, ধ্বংসচিহ্ন নিজেই যেন বা। ভস্য নারী জুতো দিয়ে যদি ছাই থেকে অকস্মাৎ জেগে ওঠে অবিনাশী কোনো পাখি, যদি দেখা যায় কারুর হাসির ছটা, উন্মেলিত স্নেহ, ভালোবাসা। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। শামসুর রহমান সব্যসাচী কবিকে আমার এমনিই খুব প্রিয় উনি। আহ ভালো হয়েছে আপু, ধন্যবাদ। আরেকটা তুমি শুনে যাও, আরেকটা বলো, আমাদের হাতে এখনো কিছুটা টাইম আছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখন শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো আসলে আমাদের জীবন একেবারেই অচল। সব দিক থেকেই রবীন্দ্রনাথ আমাদেরকে একদম আষ্টেপৃষ্টে ভাবে রেখেছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটা পড়ছি। এটা ঠিক আছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে গেল আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণতার অন্ত। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে যাচ্ছিলে হার মানাতে। তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায়, ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ খার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটামরা জুতার তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ের সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে উঠেছিল সুন্দরের আরাধনা। দিগন্তে প্রদোষকাল যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অসভ্য ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো, ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে আপু। আহ
একটা শোক সংবাদ আছে, যেমন আজকে একটা শোক সংবাদ আছে যে বিশিষ্ট কথা সাহিত্যিক রাবেয়া খাতুন রাবেয়া। 21শে পদক প্রাপ্ত উনি আজকে বিকাল 5টায় মারা গেছেন। আমরা বিশ্ব বাংলা থেকে শোক প্রকাশ করছি। আমি একটু আগেই জানলাম, আমাকে একজন নিউজ দিল এখন, যে উনি বার্ধক্যজনিত মারা গেছেন। বেশ জি। ভালো লিখতেন রাবেয়া খাতুন। আহ আসলে খুব খারাপ লাগছে যে এই যে আমাদের মানে এরকম কিছু কিছু মানুষ চলে যাচ্ছে, তাদের স্থান কিভাবে পূরণ হবে জানি না আমরা। যে মানে উনি 21শে পদক প্রাপ্ত, এবং আমি ওনার একজন ভীষণ ভক্ত ছিলাম, যে ওনার লেখার। আমরা বিশ্ব বাংলা থেকে ওনার জন্য শোক প্রকাশ করছি। আহ সাহিত্যিক, কবি, উনি যেখানেই থাকুক, বা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি সবাই। দোয়া করব আমরা, যেখানেই থাকুক উনি। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি যে রোকসানা আপু, তোমার কাছে, যে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তুমি বিশ্ব বাংলা সম্পর্কে কিছু বলো। তোমার আহ আসলে আজকের এই অনুষ্ঠানটায় আমাকে যে অতিথি করা হয়েছে, আমি সত্যি সত্যি অনেক গৌরবান্বিত বোধ করছি, সম্মানিত বোধ করছি। আর বিশ্ব বাংলা চ্যানেলটি অনেক পপুলার একটা চ্যানেল, আমি জানি এটা। আর বাংলাকে তুলে ধরার জন্য তোমরা যে নিরলস কাজ করে যাচ্ছ, এখানে যারা আছেন কাজ করে যাচ্ছেন, আহ, ধন্যবাদ আপু। তো অবশ্যই তাদের জন্য অনেক অনেক শুভকামনা। বিশ্ব বাংলায় যেন আমরা ছড়িয়ে পড়তে পারি, বিশ্ব বাংলা থেকে যেন আমাদের আহ দেশ, আমাদের পতাকা যেন আহ বিশ্বের দরবারে সুন্দরভাবে উপস্থাপিত হয় সব সময়। বিশ্বের মানুষ যেন আমাদেরকে দেখতে পারে, সারা বিশ্ব যেন আমাদেরকে দেখতে পারে। আর তোমার উপস্থাপনা তো অসাধারণ, খুব না সুন্দর আপু। কথা বলো। তোমার লেখাও খুব ভালো। আর যে টিমটা আমাদের সাথে আছেন আজকে, সিদ্ধার্থকে আর প্রযোজনায় অনুষ্ঠানটা হচ্ছে, তাকে অনেক অনেক শুভকামনা, আমার শুভেচ্ছা রইলো। খুব ভালো উনি আমাদের জন্য আয়োজনটা করেছেন সবকিছু মিলে। আর নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই মুহূর্তে যে সংবাদটা শুনলাম, আসলে এটা খুব দুঃখজনক যে বাংলাদেশের একজন তারকা লেখক, কবি চলে গেলেন, রাবেয়া খাতুন। ভালো 21শে লিখতেন উনি, পদক প্রাপ্ত উনি। 21শে পদক প্রাপ্ত। যে আমাদের যতজন ভালো গুণী লেখক আছেন, মহিলা কবি সাহিত্যিক আছেন, তাদের মধ্যে উনি ছিলেন অন্যতম। তো আসলে খুব খারাপ লাগছে এই মুহূর্তে, আসলে খুব খারাপ লাগছে। বিনম্র শ্রদ্ধা তার প্রতি আমার। ধন্যবাদ আপু তোমাকে। আবারও কোনো এক সময় আবার আমরা এখানে একসাথে হব ইনশাল্লাহ। সে পর্যন্ত তুমি ভালো থাকো। এখন আমি চলে যাচ্ছি ফারজানা রোজির কাছে। আপু, বিশ্ব বাংলা তুমি বলো আমাদের বিশ্ব বাংলা সম্পর্কে, যদি কিছু বলার থাকে। হ্যাঁ, অবশ্যই বিশ্ব বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তার সাথে তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে মনে করার জন্য। আমি গর্বিত। আর তার চেয়েও ভালো লাগছে আরো বেশি যে ওয়েস্টার্ন জায়গাতে বাংলাকে পরিচয় করা। আমরা তো বাংলাদেশেই আছি, কিন্তু তোমরা বাংলাদেশের বাইরে ওয়েস্টার্ন সাইডে, ওখান থেকে বাংলাকে বিশ্ব বাংলা মানে হচ্ছে যাওয়া। বাংলাটা আর এই জন্য তো আরো বেশি ধন্যবাদ। আর কিছুক্ষণ আগে যেটা শুনলাম, বাচ্চাদেরকে ধরে ধরে ভেতরে লাগে না, কারণ আমারও স্কুল থাকার সুবাদে প্রতি বছর এই বাইরে থেকে ভেকেশনে যারা আসে, তাদের বাচ্চাদেরকে দেখা যায় 3 মাস বা 6 মাসের জন্য স্কুলে নিয়ে আসে। তো ওই কথাটা একদমই সত্যি যে কিছু বাবা মায়ের একদম ইন্টারেস্ট থাকে না শেখানোর জন্য, এসেই বলে দেয় যে বাংলাটার দরকার নাই, ম্যাথ আর ইংলিশটা করুক। কিন্তু আমরা কিন্তু বসে তাকিয়ে বাংলাটা খুব ভালো করে শিখি। সেটাই, না হলে তো নিজের ওই শেকড়টাই হারিয়ে বিশ্ব ফেলছি বাংলা আমরা। অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বিশ্ব বাংলা দাঁড়িয়ে দাঁড়িয়ে। ধন্যবাদ আপু তোমাকে। বিশ্ব ধন্যবাদ বাংলার তোমার মাধ্যমে আমরা বাংলাকে
হ্যাঁ, ধন্যবাদ তোমাকে আপু যে এত চমৎকার করে বলেছো শেষটুকু। তোমার আবৃত্তি খুব ভালো লেগেছে। আবারও আমরা তোমাদেরকে দেখতে চাই। আবারও নিশ্চয়ই এখানেই দেখা হবে, সবকিছু ঠিকঠাক থাকলে। নতুন বছরের শুভেচ্ছা তোমাদেরকে। তোমাদের ধন্যবাদ, এত সুন্দর করে তোমরা চমৎকার ভাবে নিজেদেরকে উপস্থাপন করেছো, বিশ্ব বাংলাকে উপস্থাপন করেছো। ধন্যবাদ। আহ আর ধন্যবাদ। দর্শক, হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর যারা অনুষ্ঠান স্টুডিওতে এসেছেন তারা খুবই ব্যস্ত মানুষ। এত ব্যস্ততার ভিতরেও ওনারা আমাদেরকে এখানে সময় দিয়েছেন, যে মানুষগুলো এখানে এসে ওনাদের নিজস্ব কথা বলেছে, নিজস্ব ভুবনের কথা আমরা শুনেছি। আমরা বিশ্ব বাংলা থেকে ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আবারও দেখা হবে অন্য কোনো সামনে সপ্তাহে অন্য কোনো বাচিক শিল্পী এবং সাহিত্যিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। নতুন বছরে আবার শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।